নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা একটি গল্প, হোলডল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা বিরাট বিপদের মধ্যে পড়েছি। বেড়াতে যাওয়ার আগে ছোটখাটো বিপদে সবাই পড়ে। জিনিস গোছগাছের সময় সেফটি পিন নিতে ভুলে যায়, জলের জায়গা পড়ে থাকে। স্টেশনে যাওয়ার সময় তাড়াহুড়োয় ট্যাক্সির দরজায় খোঁচা লেগে কনুই ছড়ে। কিন্তু আমাদের এই বিপদ কোনো ছোটখাটো বিপদ নয়। ছোটখাটো হবে কি করে? যে জিনিস আমাদের বিপদে ফেলেছে সে নিজেই তো ছোট নয়, পেল্লাই সাইজের একটা হোলডল। তাই বিপদের চেহারাও পেল্লাই। হ্যাঁ, আমাদের বিপদ হয়েছে হোলডল নিয়ে। হোলডলের বেল্ট ছিঁড়ে গেছে, অথচ রওনা দেওয়ার আর মাত্র অল্প বাকি আছে। খানিকক্ষণের মধ্যেই বাবা ট্যাক্সি ডাকতে যাবে। আমাদের পাড়ায় চট করে ট্যাক্সি পাওয়া ঝামেলার, তার উপর হাওড়া স্টেশন শুনে এক্সট্রা হাঁকাবে। বাবা রাজি হবে না। কম করে 3 জন ড্রাইভারের সঙ্গে বাবা ঝগড়া করবে। আমরাও রেডি। বিনু কায়দা মার্কা ফ্রক পরেছে, তাই নিয়ে মায়ের ধমক খেয়েছে। মায়ের মতে রাতের ট্রেনে সাজগোজের তো কিছু নেই, আমরা তো আর প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছি না, গাড়িতে উঠে শুয়ে পড়তে হবে। মাও প্রায় তৈরি। পিসি কাকি মামিমার সঙ্গে দীর্ঘ 7 দিন ধরে আলোচনা করে ট্রেনে পড়বার শাড়ি বাছাই হয়েছে। এই বিপদের পর মনে হয় না আমাদের যাওয়া হবে। এই সন্ধেবেলা হোলডলের বেল্ট সারানো কোনো চারটিখানি কথা নয়। এটা জুতো বা ছাতা নয়। জুতো বা ছাতা হলেও লাভ হতো না। এই সময় জুতো বা ছাতা সারাইওয়ালারা রাস্তায় থাকে না। কেন থাকে না কে জানে। সন্ধ্যের পর কি কারো জুতো বা ছাতা ছিঁড়তে পারে না? হোলডলের সব মালপত্র বের করে যে অন্য কোথাও ঢোকানো হবে সে প্রশ্ন ওঠে না। হোলডল এমন একটা জিনিস যার জিনিস ট্রাঙ্ক বা সুটকেস নিতে পারে না, তাকেই নিতে হয়। বাবা মায়ের মাথায় আগুন। বিনু ইতিমধ্যে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে শুরু করে দিয়েছে। মা তাকে একটা চড় লাগিয়েছে, তাতে তার কান্না বেড়েছে। বাবা ছেঁড়া বেল্ট হাতে গজগজ করতে করতে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার আগে মাকে বলে গেছে, তুমি সবাইকে টেলিফোন করে বলে দাও আমরা যাচ্ছি না। ট্রেনের টিকিট পৌঁছে দিতে আমি হাওড়া স্টেশনে বড় ঘড়ির তলায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি কাঁচুমাচু মুখ করে বললাম, অন্য কোনো ব্যবস্থা করা যায় না মা? এই ধরো সেফটি পিন বা বিনুর মাথার ক্লিপ দিয়ে একটা চেষ্টা করা যায় যদি। মা কটমট করে আমার দিকে তাকালো, বলল, আর যদি একটা কথা বলিস বিপদ আছে। তোকে বলেছি না ক্লাস 7-এর ছেলের মুখে পাকা পাকা কথা পছন্দ করি না। আমি মাথা চুলকে বললাম, মা একটা কাজ করলে হয় না? আমরা খোলা অবস্থাতেই ধরাধরি করে হোলডলটা স্টেশনে নিয়ে যেতে পারি না? মা এরপরেই আমাকে কান মুলে দিয়েছে। বিনু ফোপাতে ফোপাতেও আমার হেনস্থা দেখে হাসছে। আমার অবশ্য কিছু এসে যাচ্ছে না তাতে। বেড়ানো বাতিল হওয়ার দুঃখের কাছে কান মোলার অপমান কিছুই নয়। আমরা যাচ্ছি দেওঘর। থাকবো মাত্র 19 দিন। দলও বেশি বড় নয়, মোটে 21 জনের। আমাদের দলের সব থেকে বয়স্ক মানুষটি হলেন আমাদের ঠাকুরদা। তার বয়স 73। তিনি প্রতিদিন ভোর 5টায় স্নান করেন, তারপর ঘন্টাখানেক লেকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে যান। সর্বকনিষ্ঠ আমাদের মাস্তুতো দাদার মেয়ে মিনি। সবে 3-এ পা দিয়েছে, আধো আধো গলায় ভারী মিষ্টি করে কথা বলতে শিখেছে। এখন সে সারাক্ষণই বলছে, আমরা দেওঘর যাচ্ছি। ঠাকুরদা খুবই বিরক্ত। তার মতে হাওয়া বদলের ভ্রমণের পক্ষে 19 দিন খুবই কম। এই ভ্রমণের কোনো মানে হয় না। দেওঘর গিরিডি মধুপুরের জন্য মাসখানেক মিনিমাম দরকার। 1.5 মাস হলে সব থেকে ভালো, নইলে যাতায়াতের গায়ের ব্যথা মরে না। মা তাকে আমাদের কথা বললেন। বাবা, সাগর বিনুর স্কুল খুলে যাবে যে, তারপর ফাইনাল পরীক্ষা। অতদিন বাইরে থাকলে ওদের লেখাপড়ার ক্ষতি হবে। ঠাকুরদা ধমক দিয়ে বললেন, রাখো তোমার পরীক্ষা। শরীর ঠিক না থাকলে কিসের পরীক্ষা? যতক্ষণ মোটা হয়ে জামা কাপড় না ছোট হচ্ছে ততক্ষণ ওসব জায়গা থেকে ফেরার কোনো অর্থই হয় না। আমার বোন বিনু পড়ছে ক্লাস 5-এ। তার থেকে 2 বছরের বড় হওয়া সত্ত্বেও আমার প্রতি তার কোনো রকম ভক্তি শ্রদ্ধা নেই। ঠাকুরদার কথায় সে খানিকটা ঘাবড়ে গেল। তার খানপাঁচেক ফেভারিট ড্রেস আছে। আমাকে ফিসফিস করে বলল, হ্যাঁ রে দাদা, ওগুলো ছোট হয়ে যাবে না তো? আমি নির্লিপ্ত মুখে বললাম, অবশ্যই যাবে।
বেড়াতে গিয়ে তুই মোটা হবি, তোর ড্রেস ছোট হবে না, গাধা কোথাকারে। তবে সব কটা হবে বলে মনে হয় না, মোটে 19 দিন তো, খান দুয়েক গোলমাল হতে পারে, 29 দিন হলে সব কটা ফেলে দিতে হতো। এই কথা শুনে বিনু আমার ওপর ভয়ানক চটে গেছে। গত 1 সপ্তাহ ধরে প্রতি সন্ধেবেলা আমাদের বাড়িতে জরুরি মিটিং বসছে। আমরা তো আছি, পিসি, ছোট কাকা, মেজো মামা, বড় জেঠুরাও খেপে খেপে এখানে আসছেন। মিটিংয়ে বাবা একটা 4 নম্বর খাতা সঙ্গে রাখছেন। খাতার ওপর ইংরেজি বাংলা দুটোতেই লেখা প্রিপারেশন ফর দেওঘর ট্যুর, দেওঘর ভ্রমণের প্রস্তুতি। সেই খাতায় গোছগাছের লিস্ট হচ্ছে। লেপ, কম্বল, চাদর, হাওয়া বালিশ থেকে শুরু করে ট্রেনের লুচি, আলুর দম, মিষ্টি, মোমবাতি, টর্চ, সুচ, সুতো, বাতের মলম পর্যন্ত সব আছে। ঠিক হয়েছে, লিস্ট ফাইনাল হয়ে গেলে আমার দিদিকে কপি করতে দেওয়া হবে। তার হাতের লেখা ভালো। কপির পর ফ্যামিলি পিছু একটা করে কপি বিলি করা হবে। সেই মতো সবাই মালপত্র গোছাবে। কিন্তু সমস্যা হলো লিস্ট ফাইনাল করা যাচ্ছে না, সব সময় বদলাচ্ছে। প্রথম দিকে মশারি ছিল না, এখন মশারি ঢুকেছে। খাবারের মধ্যে কুচু নিমকি আর কড়া পাকের সন্দেশ ঠাঁই পেয়েছে। সন্দেশ নেওয়া হবে নকুর থেকে। ঠাকুরদার জন্য মাটির একটা কুঁজো নেওয়া হচ্ছে। এতে প্রবল আপত্তি উঠেছিল। ট্রেনে তো বোতল, ট্যাপ লাগানো ওয়াটার কুলার উঠছেই, সেরকম হলে দেওঘরে পৌঁছে কুঁজো নেওয়া যাবে, শুধু ট্রেনটুকু ম্যানেজ করতে হবে। ঠাকুরদা গম্ভীর গলায় বলেছেন, কুঁজোর জল ছাড়া আমি ট্রেনে জল স্পর্শ করব না। আমার 40 বছরের অভ্যেস। দেওঘর এমন কোনো রাজভোগ রসগোল্লা নয় যে তার জন্য আমাকে সেই অভ্যেস ছাড়তে হবে। তোমরা বরং এক কাজ করো, আমার টিকিট ফেরত দিয়ে দাও। পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে পিসিকে। লিস্ট ছাড়া যে যার মতো জামা কাপড়, সোয়েটার, চাদর, শাল, কোট তো নেবেই। এর মধ্যে একদিন ঘর বিলি বন্টনের আলোচনা হয়েছে। ছোট কাকার অফিসের যে হলিডে হোম আমরা ভাড়া নিয়েছি, সেখানে ঘরের সংখ্যা মোটে 5। হিসেব মতো ঘর পিছু প্রায় 4 জন করে থাকতে হবে। কে কার সঙ্গে থাকবে আলোচনা তাই নিয়ে। ছোট কাকা বাবাকে বলেছিল, দাদা এই ব্যাপারটা ওখানে গিয়ে দেখলে হতো না? বাবা বলল, খেপেছিস? এখান থেকে মোটামুটি একটা প্ল্যানিং না করলে বিরাট ঝামেলায় পড়তে হবে। আঁকার সময় আগে হালকা যেমন স্কেচ করে নিতে হয়, এটাও সেই রকম। ফাইনাল টাচ না হয় স্পটে গিয়ে দেওয়া যাবে। 2 দিন আগে ফাইনাল লিস্ট তৈরি হয়ে গেল এবং সকলের হাতে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তারপর লিস্ট দেখে গোছানো শুরু। বাবা গোড়া থেকে মাকে হুমকি দিয়ে রেখেছিলেন, মালপত্র যেন বেশি না হয়, বেশি লটবহর মানেই বেশি ঝামেলা। মাও সেই মতো ব্যবস্থা করেছে। আমাদের 4 জনের জন্য মালের সংখ্যা খুবই কম। 2টো ট্রাঙ্ক, 3টে সুটকেস, তার মধ্যে একটা জাম্বো সাইজ, 2টো মাঝারি, সেগুলোতে শুধু গরম পোশাক থাকছে, 2খানা খাবারের ঝুড়ি, একটা রাতের ট্রেনের খাবার, একটা পরদিনের ব্রেকফাস্ট, 3টে ওয়াটার বটল, 2টো হোলডল, একটা হোলডল ডাবল, একটা সিঙ্গল। নিয়ম হলো লম্বা ট্যুরের আগে মালপত্র গোছানো শেষ হবে 3 দিন আগে। সেই গোছানো ভেঙে ফেলা হবে পুরো 1 দিন ধরে, কারণ দেখা যাবে অনেক জিনিসই নেওয়া হয়নি, শুধু হোলডল বাঁধা বাকি থাকে। ওটা বেরোনোর অল্প সময় আগে করতে হয়, কারণ শেষ মুহূর্তে ভুলে যাওয়া জিনিস সবই হোলডলে ফাঁক করে গোজা যায়, এমনকি বাড়িতে পড়বার হাওয়াই চটি জোড়া পর্যন্ত। আমরাও তাই করেছি। আমি আর বিনু হোলডলের ওপর উঠে বসেছি। হোলডলের ওপর না বসলে হোলডল বাঁধা যায় না। বাবা বেল্ট বেঁধেছে, ক্লিপ লাগিয়েছে। খানিক পরে ফর 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 আওয়াজ। মা চিৎকার করে উঠল, সর্বনাশ হয়েছে! মায়ের সর্বনাশ শুনে আমি চমকে উঠলাম। বললাম, কি হয়েছে মা? ট্রেনের টিকিট হারিয়ে গেছে? ট্রেনের টিকিট কথাটা মনে আসার কারণ বাবা। 21 জনের ট্রেনের টিকিট বাবার জিম্মায়। এটা একটা ভয়ানক দায়িত্ব। কেউ এই ভয়ানক দায়িত্ব নিতে রাজি হয়নি। নেবেই বা কেন? ট্রেনের টিকিট তো 1টা 2টো নয়, হাফ এবং ফুল মিলিয়ে যাতায়াতের জন্য মোট 80টা টিকিট। হলুদ রঙের শক্ত ছোট ছোট পিচবোর্ডের টিকিট, 20টা করে এমনি টিকিট, 20টা করে বার্থ রিজার্ভেশন। এতগুলো টিকিট কে রাখবে? সেই কারণেই বাবাকে দেওয়া। বাবা বড় একটা কাগজে মুড়ে আলমারিতে তুলে রেখেছে। রোজ সন্ধেবেলা বাড়ি ফিরে এসে একবার করে নামিয়ে গোনাগুন্তি করে। আমি আর বিনু গভীর আগ্রহ নিয়ে পাশে বসে থাকি। টিকিটগুলো চোখে দেখে আমাদের দারুণ রোমাঞ্চ হয়। ওগুলো থেকেই আমরা কু ঝিকঝিক আওয়াজ শুনতে পাই।
আমরা হাত দিতে চাইলে বাবা ধমক দেয়, হাজলামি হচ্ছে, একটা হারালে কি কাণ্ড হবে জানিস, যাওয়াই ক্যান্সেল। বিনু কাঁধার মতো বলে, কেন, আবার কিনে নিলেই তো হবে। বাবা চোখ পাকিয়ে বলে, ট্রেনের টিকিট কি তোমার ডল পুতুল, দোকানে গেলাম আর কিনলাম। আমি বললাম, বাবা এগুলো কোন ট্রেনের টিকিট? বাবা বিরক্ত মুখ করে বলল, তুফান মেল, আর একটা কথাও নয়, দিল্লি তো সবগুলিয়ে। বাবা আবার গার্ডার খুলে গোছা গোছা টিকিট গুনতে বসে। আমার মাথার মধ্যে বাজতে থাকে, তুফান মেল, তুফান মেল, তুফান মেল। টিকিটের দায়িত্ব নিয়ে বাবা যে খুবই টেনশনের মধ্যে আছে আমরা বুঝতে পারি। রওনা হওয়ার দিন যত এগিয়ে আসছে সেই টেনশন বাড়ছে। একদিন নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে আলমারি খুলেছিল, টিকিটের প্যাকেট হাতে নিয়ে নাড়াচাড়া করে আবার ঢুকিয়ে রেখেছে। এই কারণেই মাকে টিকিটের কথা বললাম। মা কাঁদো কাঁদো গলায় বলল, না, হোল্ডলের একটা বেল্ট ছিঁড়ে গেছে। আমাদের মাথায় বাজ ভেঙে পড়ল। হোল্ডলের বেল্ট ছেঁড়া মানে ভয়ঙ্কর কাণ্ড। একদিকে তেরচা হয়ে পেল্লায় হোল্ডল খুলে গেছে। এই জিনিস তো আর বাঁধাই যাবে না। আর হোল্ডল বাঁধা না হলে যাওয়া হবে কি করে? বেড়াতে যাওয়ার সময় হোল্ডল হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। পৃথিবীর বেশিরভাগ ইম্পর্টেন্ট জিনিসের মতো এই জিনিসটির আবিষ্কারকের নাম জানা যায় না। জানা থাকলে ঘরে ঘরে তার ফটো টাঙিয়ে রাখা হতো। হোল্ডলে কি না ঢোকানো যায়, লেপ, তোষক, চাদর, বালিশ তো আছেই, তার সঙ্গে ছাতা, জুতো, লাঠি, এমনকি হাঁড়ি, খুন্তি, প্রেসার কুকারও হাসতে হাসতে গিলে নিতে পারে। তিমি মাছের মতো তার পেট। এখন কি হবে? বাবা রাগারাগি শুরু করলো। অতিরিক্ত জিনিস ঢোকানোর কারণেই নাকি এই বিপদ। মাও ছাড়লো না। তার চুক্তি, শীতের সময় যাওয়া, মালপত্র তো বেশি লাগবেই, লেপ কম্বলই তো নিতে হয়েছে গাদাখানেক। বাবা বলল, ভালোই হয়েছে, লেপ কম্বল নিয়ে তুমি কলকাতায় থাকো। মা ঝাঁঝিয়ে উঠে বলল, তাই থাকবো। বাবা ছেঁড়া বেল্ট হাতে বাড়ি থেকে বেরিয়ে গেলে মা সত্যি সত্যি টেলিফোন নিয়ে বসলো। হ্যালো নদী, আমাদের যাওয়া হচ্ছে না, আমাদের হোল্ডলে। মেজদা, আমরা যাচ্ছি না, জামাইবাবু আমরা বাদ। বিনু তো কাঁদছেই, আমার চোখে জল এসে যাওয়ার জোগাড়। আমি মনে মনে বেড়ানোর ভগবানকে ডাকছি, হে ভ্রমণ দেবতা, একটা উপায় বার করো, তোমার পায়ে শত কোটি প্রণাম ঠুকবো। ভ্রমণ দেবতা মুখ তুলে চাইলেন। বাবা ফিরে এলো 15 মিনিটের মধ্যে। বেল্ট সারানো যায়নি, তার বদলে হাতে এক গোছা নারকোল দড়ি। মা আঁতকে উঠে বলল, দড়ি, দড়ি দিয়ে হোল্ডল বাঁধা হবে? বাবা থমথমে গলায় বললেন, তাছাড়া উপায় কি? ট্যাক্সি এনেছি, আর দেরি করলে ট্রেন মিস হবে। আমি আর বিনু আনন্দে লাফিয়ে উঠলাম। ট্রাঙ্ক, সুটকেস, লুচি আলুর দমের ঝুড়ি, দড়ি বাঁধা হোল্ডল নিয়ে কিভাবে আমরা প্রায় ছুটতে ছুটতে ট্রেনে উঠলাম সে এক রোমহর্ষক গল্প। 3 টায়ার কামরায় তখনও আলো দেওয়া হয়নি। মেজো মামা টর্চ জেলে সিটের নম্বর খুঁজছে। ট্রেন ছাড়তেই আমি চিৎকার করে উঠলাম, 3 cheers for হোল্ডল। 21 জন সমস্বরে বলে উঠল, হেপ হেপ হুররে। মিনি হুররে বলতে পারে না, কি করে বলবে? তার তো মোটে 3 বছর বয়স, তাই সে বলল, হুল্লে। এসব অনেক বছর আগের কথা। আজ আর বেড়াতে যাওয়ার সময় এই ধরনের বিপদে কাউকে পড়তে হয় না। কেন পড়বে? এখন দেওঘর, পুরী, দার্জিলিং, নৈনিতাল, কাশ্মীর, সিঙ্গাপুর, হংকং সবই আছে, কিন্তু হোল্ডল নেই। তাই বেড়াতে যাওয়ার সময় বিপদে পড়বার মজাও নেই। শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প হোল্ডল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।